বিজয় বারবার উকি দিয়ে যায়, কিন্তু বিজয়টা আমরা ধরে রাখতে পারি না। সমস্ত ক্ষমতা যদি এক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত হয় তাহলে স্বেচ্ছাচারিতার পথ উন্মুক্ত হয়। যিনি আইন করবেন, তিনিই বিচার করবেন এবং শাস্তি দেবেন, এবং তিনিই কাউকে অপরাধী সাব্যস্ত করবেন, মানে তিনি বাদী হবেন। তা যদি হয় তাহলে তো আর কারো কোনো কথা বলার জায়গা থাকে না। সেখান থেকে যে মতেস্কু সেই ডক্ট্রিন অফ সেপারেশন অফ পাওয়ার তত্ত্বটা এসেছিল যে বিচার বিভাগ, প্রশাসন এবং আইন তাদের প্রত্যেকের একটা স্বাধীন অবস্থান থাকবে এবং তাদের পরস্পর সম্পর্কযুক্ত হবে। এখানে এটা যেখানেই ব্যত্যয় ঘটেছে সেখানেই স্বেচ্ছাচারিতা এবং স্বৈরাচারিতার জন্ম হয়েছে। আমরাও আমাদের ছাত্র জীবনটা কেটেছিল স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের মধ্যে দিয়ে। আমাদের প্রত্যাশা ছিল এরশাদ স্বৈরাচারের পরে এদেশে হয়তো আর আমাদের স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলতে হবে না। কিন্তু আমাদের দুর্ভাগ্য কি জানেন? আমাদের দুর্ভাগ্য হচ্ছে এদেশের ছাত্র সমাজ বারবার লড়াই করে একটা নতুন স্বপ্ন নিয়ে আসে এবং স্বপ্ন এবং বিজয়টা হাতছাড়া হয়ে যায়। 52 ছাত্র আন্দোলন সেটা কিন্তু তৈরি করেছিল ছাত্ররা, ভাষা আন্দোলন। তার পরিণতিতে পরে যুক্তফ্রন্ট ধরাশায়ী নির্বাচনে বিজয়ী হলো মুসলিম লীগকে ধরাশায়ী করে দিয়ে। 62 ছাত্র আন্দোলন গড়ে উঠল এবং সেটাই ধাপে ধাপে বিকশিত হতে হতে আইয়ুব খানকে ধরাশায়ী করে দিয়ে পরবর্তীতে গণ অভ্যুত্থান এবং তারপরে 70-এর নির্বাচন বা 71-এর মুক্তিযুদ্ধ। 90-এ আমরা ধরাশায়ী করলাম স্বৈরাচারকে এবং তারপরে আবার রাজনৈতিক দল ক্ষমতায় এলো। বিজয় বারবার উকি দিয়ে যায়, কিন্তু বিজয়টা আমরা ধরে রাখতে পারি না। রাজনৈতিক দলের সংস্কার না হলে তো সবসময় বিজয় আনা হবে। সেই কারণে কয়েকটা জিনিস আমরা মনে করি যে আমরা আমাদের পার্ষদের পক্ষ থেকে বারবার বলেছিলাম যে জবাবদিহিতা ছাড়া গণতন্ত্র কাজ করে না। গণতন্ত্রের দুটো দিক আছে, একটা হলো ফিলোসফিক্যাল টলারেন্স, আর একটা হলো অ্যাকাউন্টেবিলিটি। ফিলোসফিক্যাল টলারেন্স মানে আমি আপনার কথাটা গ্রহণ নাও করতে পারি। সে বলছেন আমি আপনার কথা গ্রহণ করতে নাও পারি, কিন্তু আপনার কথা বলার অধিকারটা দিতে হবে। আমাদের শুধু মত প্রকাশের স্বাধীনতা থাকলে হবে না, দ্বিমত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে। মত প্রকাশের স্বাধীনতা ছিল তো প্রধানমন্ত্রী যা বলতেন সব কিছুকে যদি সমর্থন করে দেয় সেটা তো একটা মত প্রকাশের স্বাধীনতা। দ্বিমত প্রকাশের স্বাধীনতা কতটুকু একটা সমাজে আছে সেটা দেখতে হবে। দ্বিমত প্রকাশের জন্য তার জীবন সংশয় হবে কি? দ্বিমত প্রকাশ করলে তিনি কি আয়নাঘরে যাবেন? দ্বিমত প্রকাশ হলে তিনি কি গুম হয়ে যাবেন? দ্বিমত প্রকাশ করলে তিনি কি এমন একটা সারা জীবনের জন্য সাফারিংসের মধ্যে পড়বেন? ভয়ের মধ্যে আর যাই হোক গণতন্ত্র বাঁচে না। আমরা এই জন্য ভয়ের সংস্কৃতির বাইরে যেতে চেয়েছিলাম। আরেকটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি। অ্যাকাউন্টেবিলিটি কি? একজন আমাদের সংবিধানের 20 নম্বর অনুচ্ছেদে আছে অনুপার্জিত আয় ভোগ করা যাবে না। তাহলে একজন সরকারি কর্মকর্তা তিনি কি আয় করেন এবং কি সম্পদ আছে তার? একজন সংসদ সদস্য কি তার বেতন ভাতা এবং কি তার আয়? একজন যদি বলি ব্যবসায়ী কি পরিমাণ ট্যাক্স দেন এবং কি? এই যে আমাদের এখন সালমান রহমান ধরা পড়লেন, তিনি একটা খুনের মামলা হলো তার বিরুদ্ধে। আচ্ছা, তিনি তো শেয়ার বাজারের কেলেঙ্কারির সঙ্গে তার নাম ছিল। আচ্ছা, বাংলাদেশে এত বড় ব্যবসায়ী, কিন্তু সবসময় আমাদের এখানে সর্বোচ্চ করদাতা কে হতেন? জর্দা ব্যবসায়ী কাউস মিয়া। কেন এত বড় বড় বিলিয়নিয়ার থাকার পরে তারা কেন সেরা করদাতা হতেন না? আমাদের দুদক কখনো কেন এই প্রশ্ন তোলে নাই? তার মানে প্রশ্ন তোলার সাহসটাও ছিল না। ফলে এই দিক থেকে আমরা বলি অ্যাকাউন্টেবিলিটি সমস্ত ক্ষেত্রে, ব্যবসায় থাকতে হবে, রাজনীতিতে থাকতে হবে, প্রশাসনে থাকতে হবে। আমরা মনে করি একদিকে লাগবে ফিলোসফিক্যাল টলারেন্স, দ্বিমত প্রকাশের অধিকার, দ্বিতীয়ত থাকতে হবে যে অ্যাকাউন্টেবিলিটি। এটা হলে কিন্তু রাজনৈতিক দলগুলোকেও একটা নিয়ন্ত্রণে আনা যাবে। রাজনৈতিক দলকে নিয়ন্ত্রণে আনার একটাই পথ যে তাকে গণতান্ত্রিক সহিষ্ণুতা এবং জবাবদিহিতা করতে হবে।